আচ্ছা, এটা কি যেন একটা চারটা ইয়ে করছে, একটু ইয়ে করি। একবার তাহলে সবাই ক্লিয়ার, তাই না? আর আজকের আলোচনার বিষয়টা কি? ইতিহাস টু, ইতিহাস, ইতিহাস, সরি থ্রি, ইতিহাস থ্রি, 3 নাম্বার লেকচার। 3 নাম্বার লেকচার। ওকে, দেখেন আমরা আজকে আলোচনা দেখব মহান ভাষা আন্দোলন। মহান ভাষা আন্দোলন, মহান ভাষা আন্দোলন হয়েছে। মহান ভাষা আন্দোলন, মহান ভাষা আন্দোলন। এই ভাষা আন্দোলনের আমরা ইতিহাস জানবো। এই ইতিহাস জানার আগে আমরা একটু দেখব পাকিস্তান কবে স্বাধীন হয়েছিল, এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হব। স্টার্ট দিয়ে লিখবেন 1947 এর 1947 এর 14ই আগস্ট, 14ই আগস্ট, 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম। 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম, এইভাবে লিখতে পারেন। আরো 1947-এর 14ই আগস্ট দ্বিজাতি তত্ত্ব ও লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম। দ্বিজাতি তত্ত্ব ও লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের জন্ম। তাহলে পাকিস্তান রাষ্ট্রের জন্মটা কখন? 1947-এর 14ই আগস্ট তারিখে। কিসের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্ব, মানে দ্বিজাতি তত্ত্ব যেটা মোহাম্মদ আলী জিন্নাহ 1939 সালে ঘোষণা করেছিলেন যে হিন্দু এবং মুসলমান দুটো আলাদা জাতি। এইটা আর কি 1940 সালে 23শে মার্চ শেরে বাংলা যে লাহোর প্রস্তাব পেশ করেছিলেন, এর ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রে কি হয়? জন্ম হয়। ঠিক আছে, এর ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রে কি এর ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্রের কি হয়? জন্ম হয়। লেখেন, স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন পাকিস্তান রাষ্ট্রের জনক, পাকিস্তান রাষ্ট্রের জনক, পাকিস্তান রাষ্ট্রের জনক, জনক লিখবেন মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ আলী জিন্নাহ। পাকিস্তান রাষ্ট্রের জনককে মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে পাকিস্তান রাষ্ট্রের জনক বলা হয় কাকে? মোহাম্মদ আলী জিন্নাহকে। হয়েছে? মোহাম্মদ আলী জিন্নাহকে পাকিস্তান রাষ্ট্রে কি বলা হয়? জনক বলা হয়। স্টার্ট দিয়ে লিখবেন পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা,
পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা লিখবেন আল্লামা ইকবাল। কবি আল্লামা ইকবাল পর্যন্ত ব্যারিস্টার ছিলেন। আল্লামা ইকবাল পাকিস্তানের জাতীয় কবি আল্লামা ইকবাল। তাহলে পাকিস্তান রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টাকে আল্লামা ইকবাল। স্টার্ট দিয়ে লিখবেন 1933 সালে 1933 সালে চৌধুরী রহমত আলী তার নাও অর নেভার গ্রন্থে প্রথম পাকিস্তান শব্দের ব্যবহার করেন। পাকিস্তান শব্দের ব্যবহার করেন। নাও অর নেভার গ্রন্থে প্রথম পাকিস্তান শব্দের কি করেন? ব্যবহার করেন। তাহলে পাকিস্তান শব্দের ব্যবহারটা প্রথম কে করেছেন? ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী। কত সালে? 1933 সালে। কোন গ্রন্থে? নাও অর নেভার গ্রন্থে। ঠিক আছে। এই যে পাকিস্তান নামটা উনি কেমনে নিয়েছেন দেখেন। উনি এখানে পাকিস্তান বলতে এখানে পি ফর পাঞ্জাব বুঝাইছেন, মানে আফগানিস্তানের এ নিয়েছেন, কাশ্মীরের কে নিয়েছেন, সিন্ধুর এস নিয়েছেন, বেলুচিস্তানের লাস্টের টান নিয়েছেন, বেলুচিস্তান টান নিয়েছেন। মানে এই পাঞ্জাব, আফগানিস্তান, কাশ্মীর, সিন্ধু, বেলুচিস্তান, মানে এই মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলো নিয়ে এই চৌধুরী রহমত আলী উনি কি করেছিলেন? পাকিস্তান শব্দের প্রথম ব্যবহার করেছিলেন। ঠিক আছে। স্টার্ট দিয়ে লিখবেন পাকিস্তানের প্রথম গভর্নর লিখবেন। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল। তাহলে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেলটা কে ছিলেন? লিখবেন মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। এরপর লিখবেন প্রথম প্রেসিডেন্ট মানে পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? লিখবেন ইস্কান্দার আলী মির্জা। ঠিক আছে। ইস্কান্দার আলী মির্জা প্রথম পাকিস্তানের প্রেসিডেন্ট। এরপর লিখবেন পূর্ব বাংলার প্রথম গভর্নর। লিখবেন পূর্ব বাংলার প্রথম গভর্নর লিখবেন আপনার নুরুল আমিন। পূর্ব বাংলার প্রথম গভর্নর নুরুল আমিন। এরপর লিখবেন পূর্ব বাংলার প্রথম পূর্ব বাংলার প্রথম গভর্নর নুরুল আমিন। প্রথম গভর্নর কে? নুরুল আমিন না, সরি,
প্রথম গভর্নর নুরুল আমিন না, এটা হচ্ছে চৌধুরী খালিকুজ্জামান। প্রথম গভর্নর চৌধুরী খালিকুজ্জামান। চৌধুরী খালিকুজ্জামান। চৌধুরী খালিকুজ্জামান। তাহলে পূর্ব বাংলার প্রথম গভর্নরটা কে ছিলেন? চৌধুরী খালিকুজ্জামান। এরপর লিখবেন প্রথম মুখ্যমন্ত্রী। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী। প্রথম মুখ্যমন্ত্রী লিখবেন, প্রথম মুখ্যমন্ত্রী লিখবেন খাজা নাজিম উদ্দিন। খাজা নাজিম উদ্দিন। তাহলে পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে খাজাকে নাজিম উদ্দিন। পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন হয়েছে। প্রথম মুখ্যমন্ত্রীকে খাজা নাজিম উদ্দিন। তাকে শেষ এই পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রীকে খাজা নাজিম উদ্দিন, আর পূর্ব বাংলার গভর্নরটাকে চৌধুরী খালিকুজ্জামান। স্টার দিয়ে লিখবেন, স্টার দিয়ে লিখবেন পাকিস্তান ছিল, পাকিস্তান, পাকিস্তান ছিল একটি একটি যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্রীয় সরকার সরকার পদ্ধতির দেশ। যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতির দেশ। তাহলে পাকিস্তান ছিল একটি যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতির দেশ, মানে যেখানে প্রাদেশিক সরকারও ছিল আবার কেন্দ্রীয় সরকারও ছিল। প্রাদেশিক সরকারও ছিল আবার কি কেন্দ্রীয় সরকারও ছিল। যুক্তরাষ্ট্রীয় সরকার পদ্ধতির দেশ। লেখা শেষ। স্টার দিয়ে লিখবেন, স্টার দিয়ে লিখবেন আপনার মোট প্রদেশ ছিল 5টি। মোট প্রদেশ ছিল 5টি। মোট প্রদেশ ছিল কতটি? মোট প্রদেশ ছিল 5টি। তাহলে পাকিস্তানে 1947 সালের পরে পাকিস্তানের প্রদেশ ছিল কতটি? প্রদেশ ছিল 5টি। হয়েছে? তাহলে পাকিস্তানে সেই সময়ে প্রদেশ ছিল কয়টা? 5টি প্রদেশ ছিল। এক নাম্বার লিখবেন, এক নাম্বার পাঞ্জাব। পাঞ্জাব প্রদেশ। এই পাঞ্জাব প্রদেশের রাজধানী ছিল লাহোর। পাঞ্জাব প্রদেশের রাজধানী ছিল কোথায়? লাহোর। 2 নাম্বার সিন্ধু। সিন্ধু প্রদেশের রাজধানী ছিল করাচি। করাচি। 3 নাম্বার বেলুচিস্তান। বেলুচিস্তান। বেলুচিস্তানের রাজধানী ছিল কোয়েটা। কোয়েটা। তারপরে উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী ছিল পেশোয়ার। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের রাজধানী কি ছিল? পেশোয়ার। এরপরে 5 নাম্বার পূর্ব বাংলা। তখন কিন্তু আমাদের এই অংশের নাম কিন্তু পূর্ব পাকিস্তান ছিল না, ছিল কি নাম? পূর্ব বাংলা। পূর্ব বাংলা। রাজধানীর নাম ছিল ঢাকা। ঠিক আছে, রাজধানীর নাম কি ছিল? ঢাকা। তাহলে পাকিস্তানে সেই সময় প্রদেশ ছিল কয়টি? পাকিস্তানে সেই সময় প্রদেশ ছিল 5টি। 5টি প্রদেশ ছিল। দেখেন এই 5টা প্রদেশের আলাদা আলাদা 5টা কি ছিল? আলাদা আলাদা 5টি, আলাদা আলাদা 5টি রাজধানী ছিল। ঠিক আছে, আলাদা আলাদা 5টা কি ছিল? প্রাদেশিক রাজধানী ছিল। ঠিক আছে, আর পশ্চিম পাকিস্তানে ছিল উপরের 4টা প্রদেশ, আর আমাদের এখানে ছিল একটা প্রদেশ। এই 5টা প্রদেশ মিলে মূল রাজধানী ছিল করাচিতে। দেখেন স্টার দিয়ে লিখবেন মূল রাজধানী ছিল করাচিতে।
মূল রাজধানী ছিল করাচিতে। তাহলে পাকিস্তানের মূল রাজধানী ছিল কোথায়? করাচি। মূল রাজধানী ছিল করাচিতে। তাহলে পাকিস্তানের মূল রাজধানী কোথায় ছিল? করাচিতে। আবার দেখেন এই প্রদেশগুলোর আলাদা আলাদা রাজধানী ছিল। দেখেন এখানে আপনার সিন্ধুর রাজধানী করাচি। করাচি দুই দিক থেকে রাজধানী ছিল, একটা প্রাদেশিক রাজধানী, আবার একটা কি এই পাঁচটা প্রদেশ মিলে মূল রাজধানী ছিল। মানে দুইটা কি দুইটা মানে দুই দিক থেকে করাচি রাজধানী ছিল। স্টার্ট দিয়ে লিখবেন মোট জনসংখ্যা। মোট জনসংখ্যা মোট জনসংখ্যা ছিল 6,90,00,000। মোট জনসংখ্যা ছিল 0.9 কোটি, মানে 6,90,00,000 জনসংখ্যা ছিল। এই যে 6 কোটি জনসংখ্যা, দুই পাকিস্তান মিলে জনসংখ্যা ছিল। এটাকে যদি আমরা দুইটা খণ্ডে ভাগ করি, দুইটা ভূখণ্ডে ভাগ করি, একটা কি পূর্ব বাংলা, পূর্ব বাংলায় ছিল 4,40,00,000, 4,40,00,000। আর পশ্চিম পাকিস্তানে ছিল 2.5 কোটি। মানে আমাদের এখানেই কিন্তু জনসংখ্যা বেশি ছিল, পশ্চিমে কম ছিল। ঠিক আছে, আমাদের এখানেই কি থ্যাংক ইউ আমাদের এখানেই বেশি ছিল, পশ্চিমে কম ছিল। তাতে কি ক্লিয়ার? দেখেন পূর্ব পাকিস্তানে ছিল, মানে পূর্ব বাংলায় ছিল 4,40,00,000, আর পশ্চিম পাকিস্তানে ছিল 2.5 কোটি। এই এখন এখন স্টার্ট দিয়ে লিখবেন প্রচলিত ভাষা। প্রচলিত ভাষা লিখবেন 7টি। তাহলে পাকিস্তানে তখন কয়টা ভাষা প্রচলিত ছিল? 7টা ভাষা, মানে দুই পাকিস্তান মিলে 7টি ভাষা প্রচলিত ছিল। আর এই 7টি ভাষার ভিতরে বাংলা ছিল প্রথম। লিখবেন বাংলা ছিল প্রথম, ব্র্যাকেটে লিখবেন বাংলা ছিল প্রথম। ঠিক আছে, বাংলা ছিল কততম? ভাষাভাষীর দিক থেকে প্রথম। লিখবেন 56.4%। মানে দুই পাকিস্তান মিলে 56.4% লোকের ভাষা ছিল কি? বাংলা। এখানে কমা দিয়ে লিখবেন উর্দু ছিল পঞ্চম। উর্দু ছিল পঞ্চম। ভাষাভাষীর দিক থেকে উর্দু ভাষা ছিল কততম? উর্দু ছিল পঞ্চম। উর্দু ছিল কি? পঞ্চম। লেখা শেষ। এই ক্লাসে আছি, একটু পরে ফোন দিচ্ছি। উর্দু ছিল কততম? পঞ্চম। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? আপনার 3.27%। মানে দুই পাকিস্তান মিলে 3.27% লোকের ভাষা ছিল উর্দু। 3.27% লোকের ভাষা ছিল উর্দু, আর বাংলা ছিল 56.4%। অথচ অথচ তারা এই 3.27% লোকের উর্দু ভাষাটাকেই তারা কি করতে চেয়েছে? রাষ্ট্রভাষা করতে চেয়েছে। আর এটাই হচ্ছে আপনার কি ভাষা আন্দোলনের প্রথম ধাপ। এটা লেখেন, স্টার্ট দিয়ে লিখবেন আপনার হয়েছে। আমরা একটু উর্দু ভাষার পরিচয় জানবো। উর্দু ভাষার নিজের বোর্ডটা ব্যবহার করতে করতে আরেক বোর্ডে এসে হচ্ছে না। লিখবেন উর্দু ভাষা, পয়েন্ট দেবেন উর্দু ভাষা। উর্দু ভাষা লিখেছেন? দেখেন স্টার্ট দিয়ে লিখবেন উর্দু ভাষার জনক। জনক মানে এই ভাষাটার জনক। জনক কে?
সম্রাট আকবর, মোগল সম্রাট, সম্রাট আকবর। তাহলে উর্দু ভাষার জনক বলা হয় কাকে? সম্রাট আকবরকে। হয়েছে? উনি কেন উর্দু ভাষার জন্ম দিলেন? স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন, তিনি তিনি তার সেনাবাহিনীর মাঝে, তিনি তার সেনাবাহিনীর মাঝে মাঝে একক ভাষা, একক ভাষা প্রচলনের জন্য, একক ভাষা প্রচলনের জন্য আরবি থেকে, একক ভাষা প্রচলনের জন্য আরবি থেকে, আরবি আরবি থেকে হরফ, হরফ মানে বর্ণ, কিন্তু আরবি থেকে হরফ ও উর্দু থেকে, সরি উর্দু না তো, আপনার হিন্দি থেকে, কি না না, ও হিন্দি থেকে, হিন্দি থেকে শব্দ, শব্দ রূপতত্ত্ব, রূপতত্ত্ব ও শব্দ রূপতত্ত্ব ও বাগধারা নিয়ে, বাগধারা নিয়ে উর্দু ভাষার প্রচলন করেন, উর্দু ভাষার প্রচলন করেন, উর্দু ভাষার প্রচলন করেন। শব্দ রূপতত্ত্ব ও বাগধারা নিয়ে উর্দু ভাষার কি করেন? প্রচলন করেন। তাহলে উর্দু ভাষার জন্মদাতাকে, উর্দু ভাষার জন্মদাতা হচ্ছে সম্রাট আকবর। উনি কি করেছিলেন? উনি আরবি থেকে বর্ণ, হিন্দি থেকে শব্দ, রূপতত্ত্ব আর কি বাগধারা নিয়ে উর্দু ভাষার কি করেছিলেন? উর্দু ভাষার প্রচলন করেছিলেন, উর্দু ভাষার প্রচলন করেছিলেন। ঠিক আছে? এই উনি কেন উর্দু ভাষা প্রচলন করেছিলেন সেটা হচ্ছে, এই যে সম্রাট আকবর, সম্রাট আকবর বা মোগল সম্রাটরা, ওনারা দিল্লি কেন্দ্রিক সারা ভারতবর্ষ শাসন করতেন, দিল্লি কেন্দ্রিক সারা ভারতবর্ষ শাসন করতেন। এর ভিতরে আপনার সম্রাট আকবর উনি কি করেছিলেন? টোটাল ওনার মোগল সাম্রাজ্যকে 15টা প্রদেশে ভাগ করেছিলেন, 15টা প্রদেশে ভাগ করেছিলেন। 15টা প্রদেশের আলাদা আলাদা কি আলাদা আলাদা শাসকও নিযুক্ত করেছিলেন। আর এই 15টা প্রদেশ থেকে উনি আনুপাতিক হারে সৈন্য নিয়ে দিল্লি কেন্দ্রিক কেন্দ্রীয় একটা সেনাবাহিনী গঠন করেন। দেখা গেছে 15টা অঞ্চল থেকে সেনা সদস্য নেওয়ার ফলে 15টা অঞ্চলে 15 ধরনের ভাষা প্রচলিত ছিল, এবং দেখা গেছে কেন্দ্রীয় সেনাবাহিনীতে এক অঞ্চলের সেনা সদস্য আর এক অঞ্চলের সেনা সদস্যের ভাষা বুঝতে পারে না। তখন সম্রাট আকবর তার এই সেনাবাহিনীর মাঝে একক ভাষা প্রচলনের লক্ষ্যে উনি কি করেছিলেন? আরবি থেকে বর্ণ নিয়েছিলেন, হরফ নিয়েছিলেন, আর হিন্দি থেকে শব্দ রূপতত্ত্ব বাগধারা নিয়ে উর্দু ভাষার জন্ম দিয়েছিলেন। তাহলে উর্দু ভাষার জন্মদাতাকে আমরা দেখলাম। এখন আসেন, পয়েন্ট দেবেন, পয়েন্ট দিবেন আপনার বাংলাকে, বাংলাকে প্রথম রাষ্ট্রভাষার প্রস্তাব, বাংলাকে প্রথম রাষ্ট্র ভাষার প্রস্তাব। বাংলাকে প্রথম কোন ভাষা? বাংলাকে প্রথম রাষ্ট্রভাষার প্রস্তাব। লেখা শেষ। বাংলাকে প্রথম কোন ভাষা? বাংলাকে প্রথম রাষ্ট্রভাষার প্রস্তাব হয়েছে। বাংলাকে প্রথম রাষ্ট্রভাষার প্রস্তাব, বাংলাকে প্রথম কি রাষ্ট্রভাষার প্রস্তাব। এখন এই প্রস্তাবটা কে করেছিলেন?
করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পরীক্ষাতে কোশ্চেন দেখতে হবে, প্রশ্নে গণপরিষদের যদি ভাষা চাই সেক্ষেত্রে হবে ধীরেন্দ্রনাথ দত্ত, আর প্রশ্নে যদি রাষ্ট্রভাষা বাংলা চাই তখন হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। রাষ্ট্রভাষা থাকলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর গণপরিষদের ভাষা থাকলে ধীরেন্দ্রনাথ দত্ত। স্টার্ট দিয়ে লিখবেন 1947 এর 24 জুলাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ কে শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পাকিস্তানের দৈনিক আজাদ পত্রিকায়, দৈনিক আজাদ পত্রিকায়, পাকিস্তানের দৈনিক আজাদ পত্রিকায় পাকিস্তানের ভাষা সমস্যা, পাকিস্তানের ভাষা সমস্যা, পাকিস্তানে কি সমস্যা? ভাষা সমস্যা শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেন, শিরোনামে একটি নিবন্ধ প্রকাশ করেন। পাকিস্তানের ভাষা সমস্যা শিরোনামে একটি কি করেন? নিবন্ধ প্রকাশ করেন। তাহলে নিবন্ধের নামটা কি? পাকিস্তানের ভাষা সমস্যা। কবে প্রকাশ করেছেন? 1947 সালের 24 জুলাই। কে করেছেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ওই লাইনে লিখবেন যেখানে তিনি বাংলাকে, পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব করেন, যেখানে তিনি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব করেন, যেখানে তিনি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব করেন। তাহলে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাবটা কে করেছিলেন? প্রথম প্রস্তাবটা করেছিলেন হয়েছে, যেখানে তিনি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রথম প্রস্তাব করেন। আর এই প্রথম প্রস্তাবটা করেছিলেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। হয়েছে? এই স্টার্ট দিয়ে লিখবেন এই নিবন্ধে তিনি বলেন, তিনি মানে কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই নিবন্ধে তিনি বলেন, কি বলেন? আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার থেকে বেশি সত্য আমরা বাঙালি। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার থেকে বেশি সত্য আমরা কি? বাঙালি। ঠিক আছে? আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার থেকে বেশি সত্য আমরা বাঙালি। পরীক্ষাতে কোশ্চেন দেয় উক্তিটি কার? এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উক্তি। হয়েছে? এই এখন আসেন ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। লেখেন
ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। ভাষা আন্দোলনের প্রথম সংগঠন। ঠিক আছে, তাহলে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন, এটার ব্যাপারে পরীক্ষাতে কিন্তু নিয়মিত কোশ্চেন আসে। লেখেন নাম। এই সংগঠনের নামটা কি? তমদ্দন মজলিস। তমদ্দন মজলিস। তাহলে ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নামটা কি? তমদ্দন মজলিস। হয়েছে? তাহলে ভাষা আন্দোলনের প্রথম সংগঠনের নামটা কি? তমদ্দন মজলিস। লেখেন, এই লাইনে লিখবেন, এটি আরবি ভাষার শব্দ। এটি আরবি ভাষার শব্দ। মানে তমদ্দুন মজলিস শব্দটি কোন ভাষার? আরবি ভাষার শব্দ। দেখেন অর্থ। অর্থ লিখবেন, অর্থ লিখবেন ভাষা সভা। তাহলে তমদ্দুন মজলিস শব্দের অর্থ কি সভা? ভাষা সভা। ঠিক আছে, তমদ্দুন মজলিস শব্দের অর্থ ভাষা সভা। হয়েছে? তাহলে তমদ্দুন মজলিস শব্দের অর্থ কি? ভাষা সভা। হয়েছে? স্টার্ট দিয়ে লিখবেন, এটি ছিল, এটি ছিল একটি, এটি ছিল একটি ইসলামিক, ইসলামিক সাংস্কৃতিক সংগঠন। ইসলামিক সাংস্কৃতিক, ইসলামিক সাংস্কৃতিক সংগঠন। তাহলে এটি ছিল একটি কি? ইসলামিক সাংস্কৃতিক কি সংগঠন। তাহলে তমদ্দুন মজলিস কি ধরনের সংগঠন ছিল? ইসলামিক সাংস্কৃতিক সংগঠন। হয়েছে? এখন এই তমদ্দুন মজলিসটা গঠিত হবে কখন? গঠিত হবে কখন আমরা সেইটা দেখব। এখন স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন 1947 এর পহেলা সেপ্টেম্বর। 1947 এর পহেলা সেপ্টেম্বর ঢাবির, ঢাবির পদার্থ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান বিভাগের, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক, অধ্যাপক ঢাবির পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক আবুল কাশেমকে আহ্বায়ক করে, অধ্যাপক আবুল কাশেমকে আহ্বায়ক করে, অধ্যাপক আবুল কাশেমকে আহ্বায়ক করে হয়েছে 3 সদস্য বিশিষ্ট, 3 সদস্য বিশিষ্ট তমদ্দুন মজলিস কমিটি গঠিত হয়। তমদ্দুন মজলিস, তমদ্দুন মজলিস কমিটি গঠিত হয়। তমদ্দুন মজলিস কমিটি গঠিত হয়। তাহলে তমদ্দুন মজলিস কমিটি কবে গঠিত হয়েছে? 1947 সালের পহেলা সেপ্টেম্বর ঢাবির অধ্যাপক আবুল কাশেম, আবুল কাশেমকে আহ্বায়ক করে। মানে এই যে 1947 সালের 14 আগস্ট যে পাকিস্তান স্বাধীন হইল, পাকিস্তান স্বাধীন হওয়ার পর পরই এই যে ওখানে ভাষাগত একটা জটিলতা দেখা যাচ্ছিল, সেই মুহূর্তে আপনার এই আগস্ট মাসের শেষ সপ্তাহের দিকে, 47-এর আগস্ট মাসের শেষ সপ্তাহের দিকে ইসলামী সমমনা কিছু বুদ্ধিজীবীরা তারা কি করে, তারা ঢাকার চকবাজারে লিলি কটেজ, লিলি কটেজ নামক একটা বিল্ডিং, এই লিলি কটেজে প্রথম বৈঠকে বসেছিল। যে বৈঠক থেকে তারা একটা ইসলামিক সাংস্কৃতিক সংগঠন গড়ে তোলার উদ্যোগ নিছিল। আর এই উদ্যোগের মানে ভিত্তিতেই 1947 সালে পহেলা সেপ্টেম্বর
এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের ১৯ নং আজিমপুরের বাসায়, ইডেনের পাশে ১৯ নং আজিমপুরের বাসায় ইসলামী সমমনা এই বুদ্ধিজীবীরা একটা বৈঠকে বসলো। আর এই বৈঠক থেকেই ১ সেপ্টেম্বর ১৯৪৭ অধ্যাপক আবুল কাসেমকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তমদ্দুন মজলিস কমিটি গঠিত হয়। তাহলে তমদ্দুন মজলিস কবে গঠিত হয় সেটা আমরা দেখলাম। এখন এই যে ৩ সদস্য, বাকি দুইজন কারা লেখেন? যার অন্য দুইজন, যার অন্য দুইজন, তার অন্য দুইজন কারা কারা লেখেন? ১ নাম্বার সৈয়দ আলী আহসান, সৈয়দ আলী আহসান, সরি সৈয়দ আলী হাসান না তো, সৈয়দ নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম, আলী হাসান না, সৈয়দ নজরুল ইসলাম, নজরুল ইসলাম, সৈয়দ নজরুল ইসলাম। এরপর লিখবেন ২ নাম্বার, ২ নাম্বার লিখবেন আপনার শামসুল আলম, শামসুল আলম। তাহলে এই শামসুলকে আলম, এই ৩ জনের সমন্বয়ে আপনার কি গঠিত হয়েছিল? তমদ্দুন মজলিস গঠিত হয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা তমদ্দুন মজলিসের প্রতিষ্ঠা এবং কমিটি সব আমরা দেখলাম। এখন এর একটা পত্রিকা আছে তমদ্দুন মজলিসের, এই পত্রিকা সম্পর্কে আমরা জানবো। স্টার্ট দিয়ে লিখবেন তমদ্দুন মজলিস অবলিক ভাষা আন্দোলনের, ভাষা আন্দোলনের, তমদ্দুন মজলিস অবলিক ভাষা আন্দোলনের মুখপত্র, মুখপত্র। তাহলে তমদ্দুন মজলিস অবলিক ভাষা আন্দোলনের মুখপত্র কোনটি? লিখবেন সাপ্তাহিক সৈনিক, সাপ্তাহিক সৈনিক। লেখা শেষ। তমদ্দুন মজলিস অবলিক ভাষা আন্দোলনের মুখপত্র কোনটি? সাপ্তাহিক সৈনিক। লেখেন এই সাপ্তাহিক সৈনিক, এটার সম্পাদক কে ছিলেন? লিখবেন সম্পাদক, সম্পাদক লিখবেন অধ্যাপক শাহেদ আলী, অধ্যাপক শাহেদ আলী, অধ্যাপক শাহেদ আলী। হয়েছে? তমদ্দুন মজলিস অবলিক ভাষা আন্দোলনের মুখপত্র কোনটি? সাপ্তাহিক সৈনিক। আর এটার সম্পাদক কে ছিলেন? অধ্যাপক শাহেদ আলী। হয়েছে? অধ্যাপক কোন আলী? অধ্যাপক শাহেদ আলী। লেখা শেষ। অধ্যাপক কোন আলী? অধ্যাপক শাহেদ আলী। এ ভাই, এটা আমার বোর্ড না, এটা অফিসের বোর্ড। এটার ফাংশন আমার ভালো জানা নাই, আমি এগুলো কিছু করতে পারি? আমি যে ক্লাস নিচ্ছি, ঠিক আছে, এ ভালো ফাংশন এটা জানি না। লেখেন, এখন পয়েন্ট দিবেন, পয়েন্ট দিবেন আপনার প্রথম প্রকাশনা, প্রথম প্রকাশনা মানে ভাষা আন্দোলনের কি? প্রথম প্রকাশনা, প্রথম প্রকাশনা। ঠিক আছে, প্রথম কি? প্রকাশনা। স্টার্ট দিয়ে লিখবেন ১৯৪৭ এর ১৯৪৭ এর ১৫ই সেপ্টেম্বর, ১৫ই সেপ্টেম্বর তমদ্দুন, তমদ্দুন মজলিস, তমদ্দুন মজলিস এর উদ্যোগে, তমদ্দুন মজলিস এর উদ্যোগে প্রকাশিত হয়। কি প্রকাশিত হয়? লেখেন পাকিস্তানের, পাকিস্তানের প্রকাশিত হয় পাকিস্তানের রাষ্ট্রভাষা,
পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা, বাংলা না উর্দু? পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা নাকি উর্দু? প্রকাশিত হয় পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু? ঠিক আছে, তাহলে ভাষা আন্দোলনের প্রথম প্রকাশনার নামটা কি? পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু। আর এটা কবে প্রকাশিত হয়? 1947 সালে 15ই সেপ্টেম্বর। আর এটার কাদের উদ্যোগে? এটা তমদ্দুন মজলিসের উদ্যোগে হয়েছে। স্টার্ট দিয়ে লিখবেন এর এর লেখক ছিলেন এর লেখক ছিলেন তিনজন। তাহলে তমদ্দুন মজলিস এর উদ্যোগে প্রকাশিত পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এর লেখক ছিলেন কতজন? তিনজন। কারা কারা? লেখেন। 1 নাম্বার অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক আবুল কাশেম, অধ্যাপক কোন কাশেম? আবুল কাশেম। 2 নাম্বার আবুল মনসুর, আবুল মনসুর আহমদ। আবুল মনসুর আহমদ উনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ছিলেন। উনি 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনের যে নির্বাচনী ইশতেহারের লেখক ছিলেন। আবার ওনার মানে সাহিত্যিকও এক প্রকার ছিলেন। ওনার লেখা গ্রন্থ আছে জনসেবা ইউনিভার্সিটি, আর কি আছে? আমার দেখা রাজনীতির 50 বৎসর। আর ওনার ছেলে বর্তমান ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম। ঠিক আছে। আর আরেকজন লেখেন, আরেকজনটাকে লিখবেন আরেকজনটাকে লেখেন ডক্টর কাজী মোতাহার হোসেন, ডক্টর কাজী মোতাহার হোসেন। হয়েছে? ডক্টর কোন হোসেন? ডক্টর কাজী মোতাহার হোসেন। এই এই হচ্ছে তিনজন। এই যে ভাষা আন্দোলনের প্রথম প্রকাশনা, এটা ছিল টোটাল 20 পৃষ্ঠা। এর ভিতরে কাভার পৃষ্ঠা ছিল 2টা, আর 18 পৃষ্ঠাতে আলোচনা ছিল। আর এই প্রথম প্রকাশনাতে অধ্যাপক আবুল কাশেম পাকিস্তান সরকারের প্রতি কিছু প্রস্তাব পেশ করেন। তার ভিতরে একটা কি ছিল? তার ভিতরে একটা ছিল পুরো পাকিস্তানের মানে পুরো বাংলার অফিস আদালত এবং শিক্ষার বাহন হবে বাংলা। আর 2 পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের ভাষা হবে 2টি, একটা বাংলা আর একটা কি উর্দু। এই বিষয়গুলো উনি কি করেছিলেন? ওইগুলোর প্রস্তাব উনি পেশ করেছিলেন। ঠিক আছে, তাহলে ভাষা আন্দোলনের প্রথম প্রকাশন আমরা দেখলাম। এরপরে পয়েন্ট দিবেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। রাষ্ট্রভাষা সংগ্রাম সংগ্রাম পরিষদ গঠন। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কি গঠন? স্টার্ট দিয়ে লিখবেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। লিখবেন স্টার্ট দিয়ে লিখবেন 1947 এর 1 অক্টোবর। 1947 এর 1 অক্টোবর অধ্যাপক নুরুল হক ভূঁইয়াকে, অধ্যাপক নুরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে অধ্যাপক নুরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে লিখেছেন গঠিত হয়, আহ্বায়ক করে গঠিত হয়। তাহলে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 1947 এর 1
সেপ্টেম্বর কাকে আহ্বায়ক করে? অধ্যাপক নুরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে। ঠিক আছে, এই এখন আসেন পয়েন্ট দিবেন গণপরিষদে। গণপরিষদে 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 প্রথম বাংলা ভাষার দাবি। বাংলা ভাষার দাবি। গণপরিষদে প্রথম বাংলা ভাষার দাবি। লেখা শেষ। গণপরিষদে প্রথম বাংলা ভাষার দাবি হয়েছে। গণপরিষদে প্রথম বাংলা ভাষার দাবি আন্ডারলাইন করবেন, স্টার দিয়ে লিখবেন 1948 এর 22 ফেব্রুয়ারি। 1948 এর 22শে ফেব্রুয়ারি 1948 এর 22শে ফেব্রুয়ারি 69 জন সদস্য নিয়ে 69 জন সদস্য নিয়ে করাচির 69 জন সদস্য নিয়ে করাচির সিন্ধু ভবনে পাকিস্তান। করাচির সিন্ধু ভবনে, করাচির কোন ভবন? সিন্ধু ভবন। তাহলে গণপরিষদের অবস্থানটা কোথায় ছিল? করাচির সিন্ধু ভবনে। পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশন বসে। তাহলে পরীক্ষাতে কোশ্চেন দেয় পাকিস্তানের প্রথম অধিবেশন, গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসে? 1948 এর 22শে ফেব্রুয়ারি। কতজন সদস্য নিয়ে? 69 জন সদস্য নিয়ে। কোথায় বসে? করাচির সিন্ধু ভবনে। ঠিক আছে। এই যে গণপরিষদের প্রথম অধিবেশন, এই অধিবেশনে কিন্তু সভাপতিত্ব করেছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, আর সহ সভাপতি ছিলেন তমিজউদ্দিন নামক ব্যক্তি। আর এই যে আমরা 69 জন নিয়ে আমরা কি দেখলাম? 69 জন নিয়ে অধিবেশন দেখলাম। এই 69 জনকে আমরা দুইটা অংশে ভাগ করব। একটা কি লেখেন? পূর্ব বাংলা, আর একটা কি? পশ্চিম পাকিস্তান। পূর্ব বাংলা আর কি? পশ্চিম পাকিস্তান। এই 69 জনের মধ্যে পূর্ব বাংলা থেকে ছিল 44 জন, আর পশ্চিম পাকিস্তান থেকে ছিল 25 জন। এই 69 জনে নিয়ে যে অধিবেশন বসলো, এই 69 জনের মধ্যে 44 জন ছিল পূর্ব বাংলার, আর পশ্চিম পাকিস্তান থেকে ছিল 25 জন। মানে আমাদের এখানেই বেশি ছিল, কারণ জনসংখ্যা এবং ভোটার সব আমাদের এখানে কি বেশি। লেখেন হয়েছে। এই এই যে আপনার 69 জন নিয়ে বসলো, এদেরকে এখন স্পিকার নির্দেশ দিল। কি নির্দেশ দিল? লেখেন স্পিকার নির্দেশ দিল। কি নির্দেশ? স্টার্ট দিয়ে লিখবেন উপস্থিত গণপরিষদ সদস্যদেরকে উপস্থিত গণপরিষদ সদস্যদেরকে উর্দু অথবা ইংরেজিতে বক্তৃতা দানের নির্দেশ দেওয়া হয়। উর্দু অথবা ইংরেজিতে বক্তৃতা দানের নির্দেশ দেয়া হয়। ঠিক আছে। উর্দু অথবা ইংরেজিতে বক্তৃতা দানে কি দেওয়া হয়?
নির্দেশ দেওয়া হলো, মানে এই 69 জনকে বলা হলো আপনারা যখন বক্তব্য দেবেন হয় উর্দুতে দেবেন, না হলে কিসে দেবেন, আপনার ইংরেজিতে দেবেন। আর এটাই হচ্ছে ভেজালের কি, ভেজালের মানে মূল কারণ। দেখেন স্টার্ট দিয়ে লিখবেন 23 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি প্রো বাংলা, প্রো বাংলা কংগ্রেস দলীয় সদস্য, প্রো বাংলা কংগ্রেস দলীয় সদস্য, প্রো বাংলা কংগ্রেস দলীয় সদস্য কুমিল্লার, কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, কুমিল্লার কোন দত্ত, ধীরেন্দ্রনাথ দত্ত। উনি কোন দলের ছিলেন, প্রো পাকিস্তান কংগ্রেস দলীয় সদস্য। ধীরেন্দ্রনাথ দত্ত তার তার বক্তৃতাকালে, তার বক্তৃতাকালে উর্দুর পাশাপাশি, উর্দুর পাশাপাশি, উর্দুর পাশাপাশি লিখেছেন উর্দুর পাশাপাশি বাংলাকেও, উর্দুর পাশাপাশি বাংলাকেও, বাংলাকেও, উর্দুর পাশাপাশি বাংলাকেও গণপরিষদের, গণপরিষদের ভাষা করার প্রস্তাব করেন, ভাষা করার প্রস্তাব করেন। উর্দুর পাশাপাশি বাংলাকেও গণপরিষদের ভাষা করার করার ভাষা করার প্রথম লেখেন, প্রথম প্রস্তাব করেন। তাহলে গণপরিষদের ভাষা হিসেবে বাংলা ভাষাকে, বাংলা ভাষা করার প্রথম প্রস্তাবটা কে করেছিলেন, প্রথম প্রস্তাবটা করেছিলেন ধীরেন্দ্রনাথ দত্ত। আর রাষ্ট্রভাষা হিসেবে প্রথম করেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই বিষয়গুলো মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এখন আসেন শেষ, এটা আর শেষ হয়নি এখনো। এই যে ডক্টর মানে আর এই যে আপনার প্রস্তাব করলো, এই প্রস্তাব করার পরে ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবের উপরে গণভোট অনুষ্ঠিত হবে, মানে পার্লামেন্টে ভোটাভুটি হবে, গণভোট না তো, পার্লামেন্টে কি হবে, ভোটাভুটি হবে। দেখেন স্টার্ট দিয়ে লিখবেন এদিন, এদিন বলতে কিন্তু 23শে ফেব্রুয়ারি, এদিন গণপরিষদে, এদিন গণপরিষদে তার প্রস্তাবের উপর, তার মানে কার, ধীরেন্দ্রনাথের, তার প্রস্তাবের উপর, তার প্রস্তাবের ওপর, তার প্রস্তাবের ওপর ভোট গ্রহণ করা হয়, ভোট গ্রহণ, তার প্রস্তাবের উপর ভোট গ্রহণ করা হয়। লেখা শেষ। এদিন গণপরিষদে, গণপরিষদে তার প্রস্তাবের উপর ভোট গ্রহণ করা হয়। লেখেন যাতে, যাতে তার, যাতে তার প্রস্তাবের পক্ষে, যাতে তার প্রস্তাবের পক্ষে মাত্র 15টি ভোট পড়লে, 15টি ভোট পড়লে, শেষ পড়লে তার প্রস্তাবটি বাতিল হয়ে যায়, তার প্রস্তাবটি বাতিল হয়ে যায়, বাতিল হয়ে যায়। হয়েছে। দেখেন আমরা আবার একটু উপর থেকে টেনে আসতেছি, টেনে আসতেছি, টেনে আসতেছি। দেখেন আপনার এই যে 69 নিয়ে যে অধিবেশন বসেছিল,
পূর্ব বাংলা থেকে ছিল কতজন? 44 জন। পশ্চিম পাকিস্তান থেকে ছিল 25 জন। এই উপস্থিত গণপরিষদ সদস্যদেরকে বলা হলো, স্পিকার নির্দেশ দিলেন, আপনারা যখন বক্তব্য দিবেন হয় উর্দুতে দিবেন, না হলে ইংরেজিতে দিবেন। এখন এইটার পরের দিন যেটা ঘটনা ঘটেছে, 23শে ফেব্রুয়ারি 1948, আমাদের এই পূর্ব বাংলার কংগ্রেস দলীয় সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, উনি কি করলেন, তার বক্তৃতা দানকালে উর্দুর পাশাপাশি বাংলাকেও গণপরিষদের ভাষা করার প্রস্তাব করেন। আর এই প্রস্তাবের ফলে দেখা গেল সেই সময়ে এই গণপরিষদের সহসভাপতি তমিজউদ্দিন, উনি কি করলেন, ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবের উপরে গণপরিষদে ভোট দিলেন। দেখা গেল এই ভোটে আপনার ধীরেন্দ্রনাথ দত্তের মানে পক্ষে, প্রস্তাবের পক্ষে মাত্র কি ভোট পড়লো, 15টা ভোট পড়লো। ফলে ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবটা কি হয়ে গেল, মানে বাতিল হয়ে গেল, মানে ভাষা তালিকায় আর কি করা হলো না, বাংলা ভাষা স্থান পাইল না গণপরিষদে। অথচ দেখেন এই পূর্ব বাংলা থেকেই ছিল কতজন, 44 জন, আর পশ্চিম পাকিস্তান থেকে ছিল 25 জন। হয়েছে? এই তাহলে এই যে গণপরিষদে যখন ধীরেন্দ্রনাথ দত্তের প্রস্তাবটা বাতিল হয়ে গেল, তখনই তমদ্দুন মজলিস তারা কি করলো, তমদ্দুন মজলিস তারা পূর্ব বাংলায় ধর্মঘট আহ্বান করলো। ঠিক আছে, পূর্ব বাংলায় কি করলো, ধর্মঘট আহ্বান করলো। পয়েন্ট দিবেন ভাষার দাবিতে প্রথম ধর্মঘট, ভাষার দাবিতে প্রথম ধর্ম লিখবেন পালিত হয়, মানে এই ধর্মঘট কবে পালিত হয়, লিখবেন 11ই মার্চ 1948। তাহলে পরীক্ষাতে কিন্তু কোশ্চেন দেয় ভাষার দাবিতে প্রথম ধর্মঘট কবে পালিত হয়, 11ই মার্চ 1900 কত, 11ই মার্চ 1948। লেখেন এদিন মানে কত তারিখ, 11ই মার্চ 1948। এদিন রাষ্ট্রভাষা বাংলা চাই, মানে এই দিন এই ধর্মঘটকে সফল করার লক্ষ্যে ছাত্ররা কি করে, রাস্তায় নামে, এবং এই দিন রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগানে মিছিল করার সময় মিছিল করার সময় সচিবালয়ের, আপনারা লিখতে পারছেন না, লিখতে পারছেন কিনা একটু জানাবেন। মিছিল করার সময় সচিবালয়ের সামনে থেকে লিখতে পারছেন কিনা একটু বলেন, হাত দ্রুত চালাতে হবে। মিছিল করার সময় সচিবালয়ের সামনে থেকে শেখ মুজিব কমা দিয়ে লিখবেন অলি আহাদ, অলিকে আহাদ, কমা দিয়ে লিখবেন আব্দুল মতিন, আর কে, গোলাম আজম, জামাতের গোলাম আজম প্রমুখ, মানে আরো অনেকগুলো প্রমুখ গ্রেফতার হন। এই যে এই দিন রাষ্ট্রভাষার বাংলাদেশে স্লোগানে মিছিল করার সময় সচিবালয়ের সামনে থেকে কে কে গ্রেপ্তার হলেন, শেখ মুজিব, অলি আহাদ, আব্দুল মতিন, গোলাম আজম, কাজী গোলাম মাহবুব, আব্দুল মালিক উকিল, এই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা কি হলেন,
গ্রেপ্তার হলেন। আর তাদের এই যে গ্রেপ্তারের যে ঘটনাটা, এটা লেখেন, স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন, এটি ছিল পাকিস্তান সৃষ্টির পরে প্রথম কোনো রাজবন্দির ঘটনা। মানে তাদের এই গ্রেপ্তারের ঘটনা, এটাই ছিল পাকিস্তান সৃষ্টির পরে প্রথম কোনো রাজবন্দির ঘটনা। প্রথম কোনো কিসের ঘটনা? রাজবন্দির ঘটনা। ঠিক আছে, প্রথম কোনো রাজবন্দির ঘটনা। স্টার্ট দিয়ে লিখতে পারেন, এ কারণে, এ কারণে 1949 থেকে 1951, এ কারণে 1949 থেকে 1951 মোট 3 বছর, মোট 3 বছর 11ই মার্চ ভাষা দিবস পালিত হয়। ভাষা দিবস পালিত হয়। 11ই মার্চ কোন দিবস? 11ই মার্চ ভাষা দিবস পালিত হয়। তাহলে ভাষা দিবস 21শে ফেব্রুয়ারির আগে কবে পালিত হইতো? 11ই মার্চ। এটা কিন্তু বিসিএস ছিল, বিসিএস কিন্তু এটা পরীক্ষাতে এসেছে। কিন্তু লেখা শেষ আপনাদের? লেখা শেষ কিনা একটু জানাবেন, আর লিখতে পারছেন কিনা? আচ্ছা, লেখেন। এখন আসেন আপনার মোহাম্মদ আলী জিন্নাহর ঘোষণা। স্যার ক্লাসের পিডিএফটা দেবেন? আমি পিডিএফ দেই না, দিয়ে নিয়ে আপনারা গ্রুপেই আপনারা কি করেন, গ্রুপে যারা খাতায় সবগুলো লিখেছে, সেটা কি আমি কিন্তু মুখস্থ দেখে পড়াচ্ছি না ভাই, এটা দেখে পড়াচ্ছি না, আমার মাথার ভিতরে আছে সেগুলো, কি মাথার ভিতরে আছে সেগুলো আপনাদেরকে মানে কি দিচ্ছি। ওপরের স্লাইডটা দেখাবেন? এ তো দেখালাম তো। এ কারণে 1949 1971 3 বছর 11ই মার্চ ভাষা দিবস পালিত হয়। হয়েছে? এই এখন আসেন, লিখতে হবে। আমি লেখাতে বিশ্বাসী, পিডিএফ এ বিশ্বাসী না। পিডিএফ দিলে জীবনেও পড়বেন না, দেখবেন শেষ এটা। এখন পয়েন্ট দেবেন, মোহাম্মদ আলী জিন্নাহর ঘোষণা। মোহাম্মদ আলী জিন্নাহর ঘোষণা সংক্ষিপ্ত করে লিখলাম, মোহাম্মদ আলী জিন্নাহর ঘোষণা। ঠিক আছে, জিন্নাহর কি ঘোষণা, মোহাম্মদ আলী জিন্নাহর ঘোষণা, আন্ডারলাইন করবেন। হইছে? কাটাই কাটাই 9টা, মানে 9:50 শেষ করব। ঠিক আছে, কারণ আমাকে একটু দূরে যাইতে হবে, গাড়িও আছে। লেখেন, স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন, পাকিস্তানের গভর্নর জেনারেল, পাকিস্তানের গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ, সংক্ষিপ্ত করে লিখলাম মোহাম্মদ। পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ 10 দিনের সফরে, 10 দিনের সফরে ঢাকায় আসেন, 10 দিনের সফরে ঢাকায় আসেন। তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ 10 দিনের সফরে কি করেন?
10 দিনের সফরে ঢাকায় আসেন, রেকর্ড ক্লাস পাবো কিভাবে? এই রেকর্ড ক্লাস অফিস থেকে আপনাদেরকে গ্রুপে দিয়ে দিবে, তো এটা রেকর্ড করে রাখতেছে, পাবেন আপনারা। 10 দিনের সফরে ঢাকায় আসেন হয়েছে। এই যে মোহাম্মদ আলী জিন্নাহ 10 দিনের সফরে ঢাকায় আসেন কবে লেখেন, আপনার 19 মার্চ 1948, 19 মার্চ 1900 কত 48। তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ 10 দিনের সফরে কবে ঢাকায় আসছেন? 19 মার্চ 1948। এই যে 19 মার্চ 1948 যে ঢাকায় আসলেন পাকিস্তান সৃষ্টির পরে, এটাই ছিল তার জীবনের প্রথম ও সর্বশেষ ঢাকা আগমন। মানে পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে মোহাম্মদ আলী জিন্নাহর এই আগমনটাই ছিল ঢাকায় তার প্রথম ও সর্বশেষ কি আগমন। কারণ মোহাম্মদ আলী জিন্নাহ পরবর্তীতে 11ই সেপ্টেম্বর 1948 সালের দিকে উনি মারা গেছিলেন। মারা যাওয়ার আগ পর্যন্ত উনি আর কি আমাদের এই পূর্ব বাংলায় আসতে পারেন নাই। স্টার্ট দিয়ে লিখবেন 21 মার্চ, 21 মার্চ রেসকোর্স ময়দানে, 21 মার্চ রেসকোর্স ময়দানে, ঢাকার রেসকোর্স ময়দান। ও 24 মার্চ, 24 মার্চ ঢাবির, ঢাবির কার্জন হলের, ঢাবির কার্জন হলের সমাবর্তনে, সমাবর্তনে তিনি, ঢাবির কার্জন হলের সমাবর্তনে তিনি ঘোষণা করেন। তিনি মানে কে? মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি ঘোষণা করেন, কি ঘোষণা করেন? উর্দু, উর্দু অ্যান্ড অনলি উর্দু shall be, Urdu and only Urdu shall be the, shall be the state, state language of Pakistan. Urdu and Urdu, Urdu and only Urdu shall be the state language of Pakistan. মানে উর্দু, একমাত্র উর্দুই হবে কি পাকিস্তানের রাষ্ট্রভাষা। যেই এই ঘোষণাটা দিল কার্জন হলের এই সমাবর্তনে, তখন এখানে উপস্থিত ছিলেন আপনার ভাষা সৈনিক আব্দুল মতিন। এই ভাষা সৈনিক আব্দুল মতিন তখন নো 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 বলে চিৎকার করে উঠছিলেন মোহাম্মদ আলী জিন্নাহর সামনে। তখন মোহাম্মদ আলী জিন্নাহ এই আব্দুল মতিন সহকারে ভাষা আন্দোলনকারীদেরকে ফিফথ কলাম বা জঙ্গি গোষ্ঠীর সাথে তুলনা করেছিলেন। ঠিক আছে, ফিফথ কলাম বা কোন গোষ্ঠী? জঙ্গি গোষ্ঠীর সাথে তুলনা করেছিলেন। তাই এখন আসেন, এখন আসেন সর্বদলীয়, পয়েন্ট দেবেন, সর্বদলীয় কেন্দ্রীয়, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা, কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম, কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন, কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন, পরিষদ গঠন, সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। লেখা শেষ। সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন, আন্ডারলাইন করবেন। স্টার্ট দিয়ে লিখবেন গঠিত হয়, গঠিত হয়, কবে গঠিত হয়? লেখেন 31শে জানুয়ারি 1952, 31শে জানুয়ারি 1952। লিখবেন আহ্বায়ক, আহ্বায়ক লিখবেন কাজী গোলাম মাহবুব,
কাজী গোলাম মাহবুব হয়েছে। আহ্বায়কটাকে কাজী গোলাম মাহবুব। মানে কি? মানেটা হচ্ছে 1952 সালের 31শে জানুয়ারি মাওলানা ভাসানী এর উদ্যোগে, বুঝেছেন, মাওলানা ভাসানীর উদ্যোগে ঢাকার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন হলে পেশাজীবী মানে বিভিন্ন পেশার সাথে জড়িত পেশাজীবীদের এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। আর এই সম্মেলন থেকেই কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে কি করা হয়েছিল? সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল। ঠিক আছে? তাহলে কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? কাজী গোলাম মাহবুব। মানে এটা 40 সদস্য বিশিষ্ট ছিল, তার আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। আর এটা গঠিত হয়েছিল 31শে জানুয়ারি 1952 তারিখে। এই যে কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ, তারা কি করে? তারা 21শে ফেব্রুয়ারি পূর্ব বাংলায় ধর্মঘট আহ্বান করে। ঠিক আছে? লিখতে পারেন এখানে এই পরিষদ 21শে ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি পূর্ব বাংলায় এই পরিষদ 21শে ফেব্রুয়ারি পূর্ব বাংলায় ধর্মঘট আহ্বান করে। ধর্মঘট আহ্বান করে। এই পরিষদ 21শে ফেব্রুয়ারি পূর্ব বাংলায় কি করে? ধর্মঘট আহ্বান করে। ঠিক আছে? এই ধর্মঘট আহ্বান করলো। স্যার একদম শুরুর পেজ, এই মুহূর্তে সম্ভব না, এটা লাস্টের দিকে দেখানো যাবে, একদম শুরুর পেজটা সম্ভব না। ঠিক আছে? কারণ অনেকগুলো পেজ চলে আসছি। দেখেন এরপরে আসেন, পয়েন্ট দেবেন 52 দিনগুলি। পয়েন্ট দেন, পয়েন্ট দেবেন 52 এর দিনগুলি। এখানে 52 বলতে কিন্তু 1952 সাল বোঝাচ্ছে। 52 এর দিনগুলি লেখা শেষ। লেখেন, স্টার্ট দিয়ে লিখবেন 20 ফেব্রুয়ারি 1952। কলম দিয়ে লিখবেন সমগ্র ঢাকা শহরে সমগ্র ঢাকা শহরে সমগ্র ঢাকা শহরে 30 দিনের জন্য 144 ধারা জারি। 30 দিনের জন্য কি করা হলো? 144 ধারা জারি। মানে 144 ধারা যদি কোনো স্থানে জারি করা হয়, 4 জনের বেশি 5 জন একত্রিত হতে পারবে না, একত্রিত হয়ে মিছিল করতে পারবে না, উচ্চস্বরে বক্তব্য দিতে পারবে না। মানে এক কথায় জনগণের চলাচল এবং বাক স্বাধীনতা হরণ করে যে আইনটার মাধ্যমে, তার নামটা কি? 144 ধারা। এটা এটা ফৌজদারি কার্যবিধি এর ধারা। ফৌজদারি কার্যবিধি 1898 সালে ব্রিটিশরা প্রথম কি করেছিল? আপনার তৈরি করেছিল। এই ফৌজদারি কার্যবিধিতে 565টা ধারা আছে, তার ভিতরে একটা ধারা কি? 144 ধারা। ঠিক আছে? মানে ছাত্র এবং জনগণ কেউ যেন রাস্তায় না নামতে পারে, এই কারণে কি করা হলো? সমগ্র ঢাকা শহরে 144 ধারা জারি করা হলো 20 ফেব্রুয়ারি। এখন আমরা 21শে ফেব্রুয়ারি দেখব। 21 ফেব্রুয়ারি 1952। 21শে ফেব্রুয়ারি 1952 লিখবেন গাজীউল হকের সভাপতিত্বে। গাজীউল হকের নেতৃত্বে সকাল 10টায়। সকাল কয়টায়? গাজীউল হকের নেতৃত্বে সকাল 10টায়
গাজীউল হকের নেতৃত্বে সকাল 10টায় কি হয়েছে? 10টায় ডিএমসি সকাল 10টায় ঢাবির কলা ভবনের ঢাবির কলা ভবনের আমতলায় দেখেছেন ছাত্র সমাবেশ শুরু মানে কি? মানে 21শে ফেব্রুয়ারি সকাল 10টায় ভাষা সৈনিক গাজীউল হকের নেতৃত্বে কি করা হলো? ঢাবির কলা ভবনের আমতলা, এখন যেটা ঢাকা মেডিকেলের পাশে ঢাবির কলা ভবনের আমতলায় ছাত্র সমাবেশ কি হয়? শুরু হয়। এই যে ছাত্র সমাবেশ যে শুরু হলো, লেখেন উক্ত সমাবেশে আব্দুল মতিন, মানে ভাষা সৈনিক আব্দুল মতিন, উক্ত সমাবেশে আব্দুল মতিন, মানে এই ভাষা সৈনিক কি? আব্দুল মতিন 10 জনের একটি মিছিল বের করার মাধ্যমে 144 ধারা ভঙ্গের প্রস্তাব করেন। প্রস্তাব করেন 144 ধারা ভঙ্গের কি করেন? প্রস্তাব করেন। কে? ভাষা সৈনিক আব্দুল মতিন। উনি প্রস্তাব করলেন যে 10 জন করে মিছিল বের করা হোক, মিছিল বের করার মাধ্যমে কি করা হোক? 144 ধারা ভঙ্গ করা হোক। হয়েছে? এটা উনি প্রস্তাব করেছিলেন। তাহলে কার প্রস্তাবে মিছিল বের হয়েছিল? ভাষা সৈনিক আব্দুল মতিনের প্রস্তাবে। স্টার্ট দিয়ে লিখবেন বেলা 12টায়, মানে এটা কিন্তু 21শে ফেব্রুয়ারি, বেলা 12টায় হাবিবুর রহমান শেলী এর নেতৃত্বে 10 জনের প্রথম মিছিল বের হয়। 10 জনের প্রথম কি? মিছিল বের হয়। তাহলে 21শে ফেব্রুয়ারি প্রথম মিছিলটা কার নেতৃত্বে বের হয়েছিল? হাবিবুর রহমান শেলী এর নেতৃত্বে। হাবিবুর রহমান শেলী তখন কিন্তু ছাত্র ছিলেন, পরবর্তীতে উনি স্বাধীন বাংলাদেশে বিচারপতি ছিলেন, বিচারপতি হাবিবুর রহমান, এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টাও কিন্তু, বিখ্যাত ব্যক্তি। মিছিল যে বের হলো, এই মিছিলের উপরে কি করে? পাক হানাদার বাহিনী গুলি চালায়। পাক হানাদার বাহিনী মানে পুলিশ, পাক হানাদার বাহিনী না তো, পুলিশ বাহিনী গুলি চালায় না। আগে আগে কি করে? যে মিছিল নিয়ে আসছিল, মানে মিছিলে কি টিয়ার শেল মারে, তারপর লাঠি পিটা করে, মানে এইভাবে, মানে আপনার লাঠি পিটা প্লাস টিয়ার শেল, এভাবে মানে 3 ঘন্টা ব্যাপী চলেছে। তখন ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যায়, আবারও কি মিছিল নিয়ে আসে, আবারও ওই লাঠি চার্জ করে টিয়ার শেল মারে, এভাবে 3 ঘন্টা ব্যাপী চলেছে। পরবর্তীতে আসবে গুলির ঘটনা। স্যার আব্দুল সামাদ নাকি আব্দুল মতিন? ভাষা সৈনিক আব্দুল মতিন। ঠিক আছে, ভাষা সৈনিক আব্দুল মতিন। স্টার্ট দিয়ে লিখবেন বেলা 3টা 20 মিনিটে। বেলা 3টা 20 মিনিটে। বেলা কয়টায়? বেলা 3টা 20 মিনিটে ঢাকা
জেলার ঢাকা জেলার ডিসি, ঢাকা জেলার ডিসি ও ম্যাজিস্ট্রেট, ডিসি ও ম্যাজিস্ট্রেট, ঢাকা জেলার ডিসি ও কি ম্যাজিস্ট্রেট কে এইচ, কে এইচ কোরাইশ, ঢাকা জেলার ডিসি ও ম্যাজিস্ট্রেট কে এইচ কোরাইশ মিছিলের উপরে গুলি করার নির্দেশ দেয়, মিছিলের উপরে, মিছিলের উপরে গুলি করার, গুলি করার নির্দেশ দেয়, নির্দেশ দেয়। তাহলে মিছিলের উপরে কি করার, গুলি করার নির্দেশ দিল। তাহলে 21শে ফেব্রুয়ারি এই ভাষা আন্দোলনকারীদের উপরে গুলি করার নির্দেশ কে দিয়েছিল? তৎকালীন ঢাকা জেলার ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার বা ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কমিশনার ও ম্যাজিস্ট্রেটকে আপনার কে এইচ কোরাইশ। কয়টার দিকে? 21শে ফেব্রুয়ারি বেলা 3টা 20 মিনিটে। ঠিক আছে, এর আগে কিন্তু গুলির ঘটনা ঘটে নাই। লেখেন, স্টার দিয়ে লিখবেন। এখন এই গুলিটা কে করেছিল আমরা সেটা দেখব। স্টার দিয়ে লিখবেন গুলি করেন, গুলি করেন তৎকালীন, তৎকালীন ঢাকা জেলার, ঢাকা জেলার এসপি, ঢাকা জেলার এসপি নাম কি? ক্যাপ্টেন, ক্যাপ্টেন মাসুদ মাহমুদ। মানে এটা দিয়ে বোঝা গেল মাসুদেরা জীবনেও ভালো হয় না, বুঝেছেন? তৎকালীন ঢাকা জেলার ডিসি ও তৎকালীন ঢাকা জেলার এসপি নাম কি? ক্যাপ্টেন মাসুদ মাহমুদ। পুলিশের উপরে কি? ঢাকা জেলার পুলিশের এসপি ক্যাপ্টেন মাসুদ মাহমুদ এই ছাত্রদের উপরে গুলি কি শুরু করে দিল। গুলি করে কে? তৎকালীন ঢাকা জেলার এসপি ক্যাপ্টেন মাসুদ মাহমুদ। মানে মানে মাসুদ জীবনে কি হয় না? মাসুদ জীবনেও ভালো হয় না। ঠিক আছে, লেখেন, স্টার দিয়ে লিখবেন, স্টার দিয়ে লিখবেন এদিন পুলিশের গুলিতে, এদিন পুলিশের এদিন পুলিশের গুলিতে, এদিন পুলিশের গুলিতে রফিক বরকত জব্বার, রফিক বরকত জব্বার সালাম সহ, রফিক বরকত জব্বার সালাম সহ 6 জন শহীদ হয়, 6 জন শহীদ হন। তাহলে 21শে ফেব্রুয়ারি কতজন শহীদ হয়েছেন? 21শে ফেব্রুয়ারি 6 জন শহীদ হয়েছেন। রফিক বরকত জব্বার সালাম সহ 6 জন কি হন? রফিক বরকত জব্বার সালাম সহ 6 জন শহীদ হন। তাহলে 21শে ফেব্রুয়ারি কতজন শহীদ হয়েছেন? 21শে ফেব্রুয়ারি 6 জন শহীদ হয়েছেন, রফিক বরকত জব্বার সালাম। আবার 17 জন কিন্তু আহত হয়েছিল। এখন এখন এখানে একটু আরেকটা তারিখ লেখেন, স্টার্ট দিয়ে লিখবেন। পরীক্ষাতে কোশ্চেন দেয় 1952 সালের 21শে ফেব্রুয়ারি কি বার ছিল? দেখেন, 1952 এর 21শে ফেব্রুয়ারি, 1952 এর 21শে ফেব্রুয়ারি ছিল, 21শে ফেব্রুয়ারি ছিল বাংলা, বাংলা 1358 সনের 8 ফাল্গুন, বাংলা 1358 সনের 8 ফাল্গুন। তাহলে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল বাংলা 1358 সনের
8 ফাল্গুন, বাংলা 1358 সনের 8 ফাল্গুন বৃহস্পতিবার। বৃহস্পতিবার দিন ছিল। হয়েছে? তাহলে আমরা 21শে ফেব্রুয়ারির মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানলাম। কে গুলি নির্দেশ দিছিল, কে গুলি করেছে, কতজন শহীদ হয়েছে, এই বিষয়গুলো। এখানে আরো কিছু বিষয় আছে, লেখেন, স্টার্ট দিয়ে লিখবেন। 9 মে 1954, 9 মে 1954 পাকিস্তান গণপরিষদে, পাকিস্তান গণপরিষদে, পাকিস্তান গণপরিষদে বাংলাকে, বাংলাকে রাষ্ট্রভাষা করার, রাষ্ট্রভাষা করার প্রস্তাব পাস, প্রস্তাব পাস। বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার কি পাস? প্রস্তাব পাস। এই প্রস্তাবটা কবে পাস হয়েছিল? 9 মে 1954। হয়েছে? এরপরে আসেন, স্টার্ট দিয়ে লিখবেন। 16 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি 1956, 16 ফেব্রুয়ারি 1900 কত 56 লিখবেন। 21শে ফেব্রুয়ারিকে, 21শে ফেব্রুয়ারিকে, 21শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটি ঘোষণা, 21শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটি ঘোষণা, 21শে ফেব্রুয়ারিকে সরকারি কি ছুটি ঘোষণা। তাহলে 21শে ফেব্রুয়ারি কবে সরকারি ছুটি ঘোষিত হয়েছে? 16 ফেব্রুয়ারি 1956 সাল। মানে 1956 সাল থেকে 21শে ফেব্রুয়ারি কি সরকারি ছুটি। এরপরে লিখবেন 23 মার্চ, 23 মার্চ 1956, 23 মার্চ 1956 পাকিস্তানের, পাকিস্তানের প্রথম, পাকিস্তানের প্রথম সংবিধানের, পাকিস্তানের প্রথম সংবিধানের 214 নং অনুচ্ছেদে, 214 নং অনুচ্ছেদে, পাকিস্তানের প্রথম সংবিধানের 200 কত 14 নং অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি, বাংলাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি, বাংলাকে রাষ্ট্রভাষার কি স্বীকৃতি। তাহলে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে পাকিস্তানের প্রথম সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? 214 নং অনুচ্ছেদে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার কি স্বীকৃতি। মানে 56 সালে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা কি করা হলো। ঠিক আছে? এই দেখেন, এরপরে আসেন 1987, স্টার্ট দিয়ে লিখবেন। 1987 সাল এটা। দেখেন, জাতীয় জীবনের, জাতীয় জীবনের সর্বস্তরে, জাতীয় জীবনের সর্বস্তরে বাংলাকে, সর্বস্তরে বাংলা ব্যবহারের জন্য, ব্যবহারের জন্য সংসদে, সংসদে আইন পাস, জাতীয় জীবনের সর্বস্তরে ব্যবহারের জন্য সংসদে কি পাস? আইন পাস। তাহলে জাতীয় জীবনের সর্বস্তরে বাংলা ব্যবহারের জন্য সংসদে কবে আইন পাস করা হয়েছে? 1987 সালে। এই প্রতিটাই কিন্তু পরীক্ষাতে আসছে।
মানে এই ভাষা আন্দোলন থেকে প্রতিটা বিসিএস এ কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন কিন্তু এসে থাকে, মানে আলোচনার ভিতর থেকে ইনশাল্লাহ কমন পাবেন। ঠিক আছে, এরপরে আসেন 17ই নভেম্বর 17ই নভেম্বর 1999। 17ই নভেম্বর 1999 লিখেছেন। এখন ইউনেস্কো ইউনেস্কো এর ইউনেস্কো এর 30তম সভায় ইউনেস্কো এর 30তম সভায় 21শে ফেব্রুয়ারিকে 21শে ফেব্রুয়ারিকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা। তাহলে 21শে ফেব্রুয়ারি কত সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয়েছে? 17ই নভেম্বর 1999। কে ঘোষণা করেছে? ইউনেস্কো। কততম সভায়? 30তম সভায়। মানে একটা, দুইটা, তিনটা, 4টা প্রশ্ন এই এক লাইন থেকে পরীক্ষাতে আসে। ঠিক আছে, তাহলে 21শে ফেব্রুয়ারিকে কোন প্রতিষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে? ইউনেস্কো। কততম সভায় তার? 30তম সভায়। কবে ঘোষণা করে? 17ই নভেম্বর 1999। এরপরে স্টার দিয়ে লিখবেন 2000 সালে 2000 সালে কোলন দিয়ে লিখবেন বিশ্বের 188টি দেশে 188টি দেশে দিবসটি প্রথম পালিত হয়। পরীক্ষাতে কোশ্চেন দেয়, মানে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত সালে প্রথম পালিত হয়েছে? 2000 সালে। বিশ্বের কয়টা দেশে? বিশ্বের 188টি দেশে। এরপরে আসেন স্টার দিয়ে লিখবেন 2002 সালে 2002 সালে সিয়েরা লিওনে বাংলাকে লেখা শেষ। বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি। তাহলে আফ্রিকার কোন দেশ বাংলা ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার স্বীকৃতি দিয়েছে? সিয়েরা লিওন। রাষ্ট্রভাষার স্বীকৃতি দেয়। ঠিক আছে, মানে আফ্রিকার দেশ সিয়েরা লিওনে। কারণটা কি? কারণ 1997 সালে বাংলাদেশ থেকে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সিয়েরা লিওনে আপনার কি শান্তিরক্ষী, মানে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষীতে যায় সিয়েরা লিওনে। আর এখানে যেটা হয়েছে, এই বাংলাদেশ থেকে এই সেনা সদস্যরা শান্তিরক্ষীতে যাওয়ার ফলে এখানে সিয়েরা লিওনে তারা কি করে, আপনার সিয়েরা লিওনে বিদ্রোহটা কি মানে মোকাবেলা করে। আর এটা স্বীকৃতি স্বরূপ সিয়েরা লিওন সরকার বাংলাকে সিয়েরা লিওনের দ্বিতীয় রাষ্ট্রভাষার কি দিয়েছে? স্বীকৃতি দিয়েছে। এই এরপরে আসেন স্টার্ট দিয়ে লিখবেন 2010 সালে 2010 সালে ঢাকার সেগুন বাগিচায় 2010 সালে ঢাকার সেগুন বাগিচায় আন্তর্জাতিক
মাতৃভাষা ইনস্টিটিউট 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 প্রতিষ্ঠিত হয়। তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ঢাকার সেগুনবাগিচায়। আর এটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 2010 সালে। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো তথ্য আমরা জানলাম ভাষা আন্দোলন ভিত্তিক। আর আমরা একটু দেখি ভাষা আন্দোলনকালীন গুরুত্বপূর্ণ কি ব্যক্তিবর্গ। ভাষা আন্দোলনকালীন গুরুত্বপূর্ণ আমরা ব্যক্তিবর্গ কিছু জানবো। ঠিক আছে, গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ কারা কারা কি দায়িত্ব পালন করেছে আমরা সেটা জানবো। স্যার শহীদ মিনার রিলেটেড কোশ্চেন শহীদ মিনার রিলেটেড না, এই যে আপনার শহীদ মিনার রিলেটেড কোশ্চেন দিব দিব, ধৈর্য ধরেন, লেখেন, এরপরে লেখেন, স্টার্ট দিয়ে লিখবেন। মানে ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ কি ব্যক্তিবর্গ, মানে ভাষা আন্দোলনের সময় কে কে কি দায়িত্বে ছিল, লেখেন, স্টার্ট দিয়ে লিখবেন। পাকিস্তানের পাকিস্তানের গভর্নর জেনারেল, মানে ভাষা আন্দোলনকালীন, উপরে পয়েন্ট দিতে পারেন, ভাষা আন্দোলনকালীন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ পাকিস্তানের গভর্নর জেনারেল। এই গভর্নর জেনারেলটা কে ছিলেন? লেখেন মালিক মালিক গোলাম মোহাম্মদ। মালিক গোলাম মোহাম্মদ মালিক গোলাম মোহাম্মদ। এরপর লিখবেন, হয়েছে, দেখেন পূর্ব বাংলার পূর্ব বাংলার পূর্ব বাংলার শুধু গভর্নর। 23শে মার্চ 1956। ভাই 29শে মাস কই পাইছেন? 29শে মাস হবে না তো? আপনার 23শে মার্চ 1956 পাকিস্তানের প্রথম সংবিধান প্রণীত হয়, কার্যকর হয়, ওই সংবিধানের 214 নম্বর অনুচ্ছেদে। ঠিক আছে, দেখেন পূর্ব বাংলার গভর্নর, এই গভর্নর কে ছিলেন? লিখবেন মালিক মালিক ফিরোজ খান নুন। ফিরোজ খান নুন মালিক ফিরোজ খান নুন। হয়েছে, তাহলে পূর্ব বাংলার গভর্নর কে ছিলেন? মালিক ফিরোজ খান নুন। এরপর লিখবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী, মানে দুই পাকিস্তান মিলে প্রধানমন্ত্রী। ভাষা আন্দোলনকালীন কে ছিলেন? খাজা নাজিম উদ্দিন। খাজা নাজিম উদ্দিন খাজাকে নাজিম উদ্দিন। এরপরে শুধু পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী। পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রী কে ছিলেন? পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বিশ্ব শয়তান নুরুল আমিন। নুরুল আমিন। ঠিক আছে, তাহলে ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিল খাজা নাজিম উদ্দিন, আর পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিল নুরুল আমিন। এই চারটা অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই চারটা অনেক গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে পড়বেন। এখন একটু পয়েন্ট দিবেন। ও লেখেন, ভাষা আন্দোলনে যা কিছু প্রথম। ভাষা আন্দোলনে ভাষা আন্দোলনে যা কিছু প্রথম হয়েছে, আন্ডারলাইন করবেন। আপনার এই যে এই চারজন ব্যক্তি, মানে ভাষা আন্দোলনে কে কি দায়িত্বে ছিলেন এটা, মানে ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক গোলাম মোহাম্মদ।
ভাষা আন্দোলনকালীন আমাদের এই পূর্ব বাংলার গভর্নর ছিলেন মালিক ফিরোজ খান নূন। ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমউদ্দিন। ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। এই লেখেন ভাষা আন্দোলনে যা কিছু প্রথম, আন্ডারলাইন হবে, স্টার্ট দিয়ে লিখবেন প্রথম শহীদ। প্রথম শহীদ লিখবেন রফিক। প্রথম শহীদ রফিক উদ্দিন। রফিক উদ্দিন। তাহলে ভাষা আন্দোলনের প্রথম শহীদের নামটা কি? রফিক উদ্দিন। এই রফিক উদ্দিনের বাড়ি মানিকগঞ্জ জেলায়, মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার পারিল গ্রামে। আর এই রফিক উদ্দিন উনি ঢাকার জগন্নাথ কলেজের অ্যাকাউন্টিং বিভাগের ছাত্র ছিলেন। আবার কেউ বলেছেন উনি মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের হিসাব বিজ্ঞানের ছাত্র ছিলেন। এই ভাষায় কি উল্লেখ আছে? তারপরেও পরীক্ষাতে কোশ্চেন দেয় ভাষা আন্দোলনের প্রথম শহীদের নামটা কি? শহীদ রফিক উদ্দিন। স্টার্ট দিয়ে লিখবেন প্রথম। প্রথম লিখবেন প্রথম প্রভাত ফেরির গান। প্রথম প্রভাত ফেরির গান। ফেরির গান। তাহলে ভাষা আন্দোলন এর সময় প্রথম প্রভাত ফেরির গান কোনটি? লিখবেন মোশাররফ উদ্দিনের লেখা। মোশাররফ উদ্দিনের লেখা। মোশাররফ উদ্দিনের লেখা। মোশাররফ উদ্দিনের লেখা কি গান? দেখেন মৃত্যুকে যারা, মৃত্যুকে যারা তুচ্ছ করিল, তুচ্ছ করিল, মৃত্যুকে যারা তুচ্ছ করিল, আজিকে, আজিকে সরিয় তারে, আজিকে সরিয় তারে, আজিকে সরিয় তারে। মৃত্যুকে যারা তুচ্ছ করিল আজিকে সরিয় তারে। এটা প্রভাত ফেরির কি প্রথম গান। তবে এই গানটা কিন্তু আবার চেঞ্জ হয়েছে। কেমনে? লেখেন স্টার্ট দিয়ে লিখবেন 1954 সাল থেকে। 1954 সাল থেকে মানে 1954 সালে প্রভাত ফেরির থেকে 1954 সাল থেকে আব্দুল গাফফার চৌধুরীর, আব্দুল গাফফার চৌধুরীর লেখা, আব্দুল গাফফার চৌধুরীর লেখা কোন গান? লেখা আমার ভাইয়ের, আমার ভাইয়ের রক্তে রাঙানো, রক্তে রাঙানো গানটি গাওয়া হয়। আমার ভাই রক্তে রাঙানো, আমার ভাই রক্তে রাঙানো গানটি কি করা হয়? গাওয়া হয়। তাহলে 1954 সাল থেকে প্রভাত ফেরিতে কার গান গাওয়া হয়? আব্দুল গাফফার চৌধুরীর লেখা আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটি গাওয়া হয়। আর এর আগে গাওয়া হতো মৃত্যুকে যারা তুচ্ছ করিল আজিকে স্মৃতিও তারে। আর এই যে আব্দুল গাফফার চৌধুরীর লেখায় গান, দেখেন প্রথম সুরকার, প্রথম সুরকার মানে এই গানের প্রথম সুরকার লিখবেন আব্দুল লতিফ। আব্দুল লতিফ। তাহলে এই গানের প্রথম সুরকার কে? আব্দুল লতিফ। দেখেন স্টার্ট দিয়ে লিখবেন বর্তমান সুরকার। বর্তমান সুরকার লিখবেন আলতাফ মাহমুদ। আলতাফ মাহমুদ। তাহলে বর্তমান সুরকারের নামটা কি? আলতাফ মাহমুদ। আর প্রথম সুরকারের নামটা কি? আব্দুল লতিফ। হয়েছে? আব্দুল কি? লতিফ।
তাহলে আমরা গীতিকে মানে এটা গানটা প্রভাত ফেরি গানটা আমরা কি জানলাম। এখন আসেন প্রথম নাটক। প্রথম নাটক, প্রথম নাটককার লিখবেন মুনীর চৌধুরীর। মুনীর চৌধুরীর লেখা কবর। মুনীর চৌধুরীর লেখা কোন কোন নাটক? কবর, কবর নাটক। এরপর লিখবেন প্রথম উপন্যাস, মানে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস লিখবেন। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস লেখেন জহির রায়হান এর। জহির রায়হান এর, জহির রায়হানের আরেক ফাল্গুন। জহির রায়হানের লেখা কোন ফাল্গুন? আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন, এটা হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক কি প্রথম উপন্যাস। এরপর লিখবেন প্রথম চলচ্চিত্র। প্রথম চলচ্চিত্র, প্রথম চলচ্চিত্র লিখবেন, এটাও কার? জহির রায়হানের। জহির রায়হানের, জহির রায়হানের হইছে জীবন থেকে নেয়া। জীবন থেকে নেয়া, জহির রায়হানের জীবন থেকে নেয়া চলচ্চিত্র। এটা ভাষা আন্দোলন ভিত্তিক কি ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম চলচ্চিত্র হয়েছে। এখন আসবেন স্টার্ট দিয়ে লিখবেন প্রথম কবিতা। প্রথম কবিতা মানে ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতা কোনটি? লিখবেন মাহবুবুল আলম চৌধুরীর। মাহবুবুল আলম চৌধুরীর, মাহবুবুল আলম চৌধুরীর লেখা। লেখা কোনটি? কাঁদিতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদিতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। কাঁদিতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। এটা ভাষা আন্দোলন ভিত্তিক কি প্রথম কি কবিতা হয়েছে। এখন আমরা যদি শহীদ মিনার দেখি, দেখেন প্রথম শহীদ মিনার। প্রথম শহীদ মিনার, তাহলে প্রথম শহীদ মিনার স্থাপিত হয় কখন? দেখেন 21শে ফেব্রুয়ারি রাতে। 21শে ফেব্রুয়ারি 1952 রাতে রাজশাহী কলেজে। রাজশাহী কলেজে, ঠিক আছে। তাহলে 21শে ফেব্রুয়ারি রাতে কোন কলেজে? রাজশাহী কলেজে প্রথম শহীদ মিনার স্থাপিত হয়েছিল। আর এই প্রথম শহীদ মিনারের স্থপতি ছিলেন সাইদ হায়দার। আর এই শহীদ মিনারে একটা কবিতার লাইন ছিল, উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সকাল হইতে হইতেই পুলিশ এটা কি করে দেয়? ভেঙে দিয়ে যায়। লেখেন এরপর স্টার্ট দিয়ে লিখবেন ঢাকায়। স্টার্ট দিয়ে লিখবেন ঢাকায় প্রথম শহীদ মিনার। ঢাকায় প্রথম শহীদ মিনার স্থাপিত হয়। ঢাকায় প্রথম শহীদ মিনার স্থাপিত হয় 23 ফেব্রুয়ারি 1952 ডিএমসি এর ছাত্র হোস্টেলের সামনে। ছাত্র হোস্টেলের সামনে, ডিএমসি এর ছাত্র হোস্টেল, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র হোস্টেলের সামনে 23শে ফেব্রুয়ারি 1952 কি হয়েছিল? শহীদ মিনার স্থাপিত হয়েছিল। আর এটার স্থপতি ছিলেন ডাক্তার বদরুল আলম। এটাও পুলিশ ভেঙে দিয়ে যায়। এরপরে স্টার্ট দিয়ে লিখবেন, স্টার্ট দিয়ে লিখবেন বর্তমান। বর্তমান
বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজ উদ্বোধন। বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজ উদ্বোধন কখন? লিখবেন 21শে ফেব্রুয়ারি 1956। 21শে ফেব্রুয়ারি 1956 বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণ কাজ কি করা হয়? উদ্বোধন। দেখেন এর ডিজাইনার লিখবেন হামিদুর রহমান। এর ডিজাইনার কে? শিল্পী হামিদুর রহমান। তাহলে বর্তমান কেন্দ্রীয় শহীদ মিনার এর ডিজাইনারটাকে হামিদুর রহমান লেখা হইলে এখন লিখবেন এখানে, লেখেন নির্মাণ শেষে 21 ফেব্রুয়ারি 1963। 21শে ফেব্রুয়ারি 1963 নির্মাণ শেষে 21শে ফেব্রুয়ারি 1963 শহীদ বরকতের মা হাসিনা বেগম এটি উদ্বোধন করেন। শহীদ বরকতের মা হাসিনা বেগম এটি কি করেন? উদ্বোধন করেন। এই আজকে আপনাদেরকে এ পর্যন্তই শেষ করলাম। আজকে ঠিক আছে, এ পর্যন্তই আজকে কি শেষ করলাম। সবাই ভালো থাকিবেন ইনশাল্লাহ। প্রথম পাতাটা এটাই করেছিলাম। দেখেন প্রথম পাতাটা সবাই ভালো থাকিবেন। আল্লাহ হাফেজ।